ভার্সিটি থেকে স্কুটিতে করে হোস্টেলে ফিরছিলাম, হঠাৎ করে একটা কালো গাড়ি এসে ধাক্কা দিয়ে দিল। গেলাম ধপাস করে স্কুটি নিয়ে উল্টে। উঠতে পারছি না, পাটা মনে হয় মুচকে গেছে, তবুও কষ্ট করে উঠলাম। এতক্ষণ পর্যন্ত গাড়ির ভেতরে থাকা মহাশয়ের মুখখানা দেখলাম না। কোনো রকমে স্কুটিটা দাঁড় করিয়ে গাড়ির কাছে গেলাম। গাড়ির কাছে ঠক ঠক করে আওয়াজ করলাম, গাড়ির গ্লাস খুলে গেল। ড্রাইভারকে বললাম, চোখ কি আসমানে তুলে নিয়ে গাড়ি চালান নাকি মশাই? আজব তো, রাস্তা কি আপনি কিনে ফেলেছেন? যত সব দিলেন তোমার স্কুটিটা খারাপ করে, এখন আমি কিভাবে বাড়ি ফিরবো? সরি ম্যাম, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে বললেই হলো? এমন সময় গাড়ির পেছনে বসা একজন লোক বলে উঠলো, ওনাকে ক্ষতিপূরণ দিয়ে ঝামেলা মিটিয়ে নাও। আমার কোনো ক্ষতিপূরণের দরকার নেই, আপনি বরং এরপর থেকে চোখ কান খুলে ড্রাইভ করতে বলবেন আপনার ড্রাইভারকে। আজ আমি বেঁচে গেছি, যদি মরে যেতাম তখন কি হতো? যাক বাদ দিন, আপনি আপনার রাস্তা মাপুন। যা ক্ষতি করেছেন তা তো হয়ে গেছে। আমি কথাটা বলতে দেরি হলেও হতে পারে, কিন্তু গাড়ি বাতাসের বেগে চলে যেতে দেরি করেনি। অদ্ভুত লোক রে বাবা। যদিও লোকটার কণ্ঠ খুবই সুন্দর ছিল, সে যাই হোক, মেজাজটাই নষ্ট করে দিল এরা। উফ, যাই, আগে হোস্টেলে ফিরতে হবে। হোস্টেলে এসে নিচে স্কুটিটা রেখে ঘরে ঢুকে কলেজ ব্যাগটা বেডে রেখে ওয়াশরুমে ঢুকে পড়লাম। 1 ঘন্টার মতো শাওয়ার নিয়ে বের হলাম। বের হওয়ার পর বিছানায় শুয়ে লম্বা একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। 1 কাপ চা খেয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে রাতে খাবার খেয়ে দিলাম এক ঘুম। পরদিন সকালে ঘুম থেকে উঠে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আজকে 10টা থেকে ফার্স্ট ক্লাস রয়েছে। স্কুটিটা পার করে আশেপাশে তাকাতে সব ফ্রেন্ডদের দেখলাম পুকুর পাড়ে ঘাসের উপর বসে আড্ডা দিচ্ছে। আমিও ওদের কাছে গেলাম। কাছে গিয়ে বুঝলাম সিরিয়াস কিছু নিয়ে কথাবার্তা চলছে। হোয়াটস আপ গাইস? নাথিং ইজ আপ, এভরিথিং ইজ ডাউন বেব। কেন রে, কি হয়েছে লিসা? বলছে কি হয়নি, কি হয়েছে সেটা তো বলবি। এই সুগা, তুই বল তো কি হয়েছে? নতুন কেমিস্ট্রির প্রফেসর জয়েন করছে, সেটা নাকি অনেক রাগী, অনেক স্ট্রিক্ট, আর তাছাড়া আমাদের ক্লাসও নেবে। আমার তো এখনই ভয় করছে রে দোস্ত, যদি ফেল করি। আরে ধুর, কি যাতা বলিস, তুই করবি ফেল? ইম্পসিবল মেরি জান। দোস্ত দেখতেও নাকি অনেক হ্যান্ডসাম আর অনেক কিউট। চুপ কর, বজ্জাত ছেমরি। তখনই কাই বলে উঠলো, আরে থাক, এইখানে সবাই আর ক্লাস শুরু করিস না। কাই হলো বড়লোক বাপের একমাত্র ছেলে, কিন্তু তার মধ্যে কোনো অহংকার নেই, অনেক মিশুক স্বভাবে। কাইয়ের কথা শুনে লিসা বলল, আচ্ছা চল তাহলে সবাই ক্লাসে যাওয়া যাক। আমরা সবাই উঠে ক্লাসে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। পুকুর পাড় থেকে আমাদের ক্লাসে যাওয়ার রাস্তায় পার্কিং জায়গাটা পড়ে। হঠাৎ করে লিসা বলে উঠলো, দোস্ত কোক খাবি? এই নে খা। আমি ওর হাত থেকে কোকের বোতলটা নিয়ে খাচ্ছি, আর প্রেমের বিষয় নিয়ে কথাবার্তা চলছে। ওরা আমায় জিজ্ঞাসা করলো, আচ্ছা তুই কারোর প্রেমে পড়িসনি? দেখ ভাই, এসব প্রেম টেম আমার জন্য না, আমি তো বিয়েও করবো না জীবনে। দেখিস, যেদিন প্রেমে পড়বি সেই দিন তুই তাকে পাওয়ার জন্য কত কিছু করিস। হ্যাঁ, তোরা এই স্বপ্নটাই দেখে যা, এমনটাই হবে, দেখে নিস, আমি বলে দিলাম। হঠাৎ ঝড়ের গতিতে একটা ব্ল্যাক কালারের গাড়ি আমাদের সামনে পার্ক করলো। আমি আপন মনে ওদের সাথে কথা বলছি, আমার তো কোনো খেয়াল নেই। হঠাৎ করে জেনি বলে উঠলো, দোস্ত দেখ, পুরাই বোম্বাই মরিচ, কি হট। আমার মুখে কোক ছিল, ওর কথা শুনে সবটাই বের করে দিলাম। আর আমার মুখের কোকটা গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা লোকের গায়ে লাগলো। আমার তো অবস্থা খারাপ, কোকের ঝাঁজ মাথায় উঠে গেছে। আমাকে সবাই ঠিক করার চেষ্টা করছে। নিজেকে সামলে নিয়ে লোকটাকে বললাম, সরি, হোয়াট দ্য হেল। আমি এখন সামনে তাকালাম, যা দেখলাম দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। রূপকথার গল্পের রাজকুমার আমার সামনে, কোন ফিল্মের হিরো এর কাছে ফেল হয়ে যাবে। সাদা শার্টে আমার মুখের কোক লেগে ভিজে গেছে। আমি এখনো তার দিকেই তাকিয়ে আছি। বাক শক্তি হারিয়ে ফেলেছি বোধহয়। আমার হার্ট বিট ফাস্ট হয়ে গেছে। আমি মুখ ফসকে বললাম, ওয়াও, কি দারুণ। হোয়াট? কি বললে তুমি? তখনই তাই বলে উঠলো, নাথিং স্যার, সরি স্যার, আসলেও বুঝতে পারিনি। আপনি হঠাৎ করে সামনে এসে পড়েছেন, তাই খেয়াল করেনি। এইবারের মতো মাফ করে দিন স্যার। আমি অবাক হয়ে কাইয়ের দিকে তাকিয়ে আছি। এতে এত ক্ষমা চাওয়ার কি আছে? আমি তেড়ে উঠলাম, এটা সামান্য একটা ইনসিডেন্ট মাত্র। উনি হঠাৎ সামনে এসে পড়েছেন, এতে এত সরি বলার কি আছে? এই যে মিস, আমার সাথে উঁচু আওয়াজে কথা বলার আগে 100 বার ভাববেন, বুঝলেন? আজকের মতো ছেড়ে দিলাম বলেই হনহনিয়ে চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আর বললাম, আজব লোক তো, ব্যবহার এত বাজে কেন? দোস্ত আমি তো ক্রাশ খেয়েছি। চুপ করবে তুই? জানো সেটাকে? মিস্টার চিয়ন চাংকুক, নিউ কেমিস্ট্রি প্রফেসর, সিনিয়র প্রফেসর আরএম এর একমাত্র ছেলে। উনি খুব রাগী মানুষ, মেয়েদের থেকে দূরে থাকেন। এই বছরই ইউএসএ থেকে স্টাডি কমপ্লিট করে দেশে এসেছে। ওনাকে খবরদার ঘাটাতে যাস না। আমি চুপচাপ ওর কথা শুনে ক্লাসে চলে গেলাম। রাগে আমার গাটা জ্বলে যাচ্ছে, ইচ্ছে করছে খুন করে ফেলি। আমাকে চোখ রাঙিয়ে কথা বলা, এই তেকে চোখ রাঙানো। ক্লাসে এসে বসে আছি। প্রিন্সিপাল স্যার
এসে দ্য গ্রেট জিউন জাংকুককে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। আমি একবারও চোখ তুলে তাকাইনি, বইয়ের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছি, ঠিক এমন ভাবে যেন বইয়ের সব পড়া আমি গিলে খাবো। এখন পর্যন্ত চোখ তুলে তাকাইনি কোনো দিকে, আশেপাশে কি হচ্ছে আমার কোনো খেয়াল নেই। হঠাৎ কানে শব্দ এলো, নেক্সট ইউ স্ট্যান্ড আপ। আমি এখনো বসে আছি, আমি বুঝতেই পারিনি যে আমায় বলা হচ্ছে কথাটা। পাশ থেকে লিসা ধাক্কা দিয়ে বলল, দোস্ত দাঁড়া, তোকে স্যার ডাকছে। আমি চট করে দাঁড়িয়ে পড়লাম, হাবলার মতো লাগছে নিজেকে, কি বলবো তো জানি না, তাই চুপ করে দাঁড়িয়ে আছি। মিস, আপনি কি কথা বলতে ভুলে গেছেন নাকি মিসের মনোযোগ অন্য কোথাও আছে? আমার ক্লাসে অমনোযোগী থাকা যাবে না, আন্ডারস্ট্যান্ড? সরি স্যার। তো এবার বলুন। পাশ থেকে লিসা আবারও বলল, দোস্ত তোর নামটা বল। কিম তেইহুং। ওকে সিট ডাউন, বাট পরের বার মাফ করব না, মনে থাকে যেন। আমি বসে পড়লাম। এইভাবে সবার পরিচয় নেওয়া শেষ করে উনি নিজের পরিচয় দিলেন। আমি জিউন জাংকুক, ইউএসএ থেকে স্টাডি কমপ্লিট করেছি। এখন থেকে আপনাদের কেমিস্ট্রি ক্লাস আমি নেব, সো বি অ্যালার্ট। ক্লাসে 100% মনোযোগ চাই আমার। ক্লাস শেষ হয়ে গেল, আরো একটা ক্লাস আছে, একটাই ক্লাসটা শেষ হলো। পিয়ন এসে বলল, কিম তেইহুংকে। আমি, কেন, কি হয়েছে? প্রিন্সিপাল স্যার আপনাকে ডাকে। ঠিক আছে, যাচ্ছি। প্রিন্সিপাল স্যারের অফিসে। মে আই কামিং স্যার? ইয়েস, কাম এন্ড সিট। তোমার কি সমস্যাতে? ক্লাসে নাকি মনোযোগ কম তোমার? সরি স্যার, আর হবে না। তুমি তো এমন মেয়ে নাওতে। তাহলে সরি স্যার, আর যেন না হয়। তাই শাস্তি হিসাবে তুমি লাইব্রেরি রুমটা ভালো করে গোছাবে, এটাই তোমার শাস্তি। ওকে স্যার। এবার দেখবো লাইব্রেরিতে। জাংকুক লাইব্রেরিতে এসেছিল একটা বই খুঁজতে। সে বইটা খুঁজতে খুঁজতেই হঠাৎ কারোর কথার আওয়াজ শুনতে পেল। সে আওয়াজ অনুসরণ করে যেতেই বুঝতে পারলো আওয়াজটা কোনো মেয়ের। কিন্তু এই সময় তো লাইব্রেরিতে কোনো মেয়ের থাকার কথা নয়। বুক সেলফের ফাঁক দিয়ে জাংকুক দেখলো মেয়েটা আর কেউ নয়, তেইহুং। তেইহুং এর কথা শুনে জাংকুকের খুব হাসি পাচ্ছে। তেইহুংকে সে এখনো ভালো করে দেখেনি, এখন এই মুহূর্তে সে ভালো করে দেখছে। গায়ের রং এতটা ফর্সা নয়, হলদেটে ভাব আছে। চোখের লেন্স ব্রাউন কালারের, ঘন পল্লব বিশিষ্ট দুটি চোখ, গোলাপের পাপড়ির মতো চিকন ঠোঁট, অনেক কিউট দেখতে। কিউটনেসের ডিব্বা একটা। জাংকুকের চিন্তার মাঝেই তে বলে উঠলো, ওই স্যারকে দেখে নেব আমি। আমাকে নিষ্পাপ পিচ্ছি মেয়েটাকে শাস্তি দেওয়া। এই আজ তো খেলার মাঠের মতো লাইব্রেরিটা গোছাতে বলে আমাকে। আল্লাহ গো, তুমি এর বিচার করো। জাংকুক মুচকি মুচকি হাসছে। তেইহুংকে তার অনেক কিউট লাগছে। হঠাৎ তার হিজাব খুলে ফেললো সে, সাথে সাথেই তার কোমর অব্দি চুলে সারা পিঠটা ঢেকে গেল। জাংকুক থ মেরে দাঁড়িয়ে আছে, তার বুকটা ধুকপুক করছে। কই, কখনো তো এমন ফিলিংস হয়নি তার, তাহলে এখন কেন হচ্ছে? হঠাৎ তেইহুং একটা তেলাপোকা দেখে চেঁচিয়ে উঠে দৌড় দেয় আর ধাক্কা খেয়ে যায় জাংকুকের সাথে। দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে। তে জাংকুকের ওপরেই পড়ে যায়। তের ঠোঁটটা জাংকুকের ঠোঁটের সাথে মিশে যায়। দুজন এখনো একই অবস্থাতেই আছে, দুজন দুজনের চোখের দিকেই তাকিয়ে। হঠাৎ তের হুঁশ ফিরে সে ছটপট করে উঠে বসে আর ভাবে, এই মুহূর্তে কি হলো? জাংকুক জলদি উঠে চলে গেল, লজ্জায় তার মুখটা লাল হয়ে গেছে। এমন সময় কাই লাইব্রেরিতে ঢুকলো তেইহুংকে খুঁজতে। সে জাংকুককে বেরিয়ে যেতে দেখলো, তারপর ভেতরে এসে দেখলো তে চুপচাপ বসে আছে। তেকে জিজ্ঞাসা করলেও তে কিচ্ছু বলে না, চুপচাপ উঠে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসে পুকুর পাড়ে। ওর পেছন পেছন কাইও এসেছে। তেইহুংয়ের নিস্তব্ধতা কাইয়ের একদম ভালো লাগছে না। ও তেইহুংকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু তের দিকে কোনো মনোযোগ নেই, সে তো অন্য জগতে রয়েছে। সে একটু আগের ঘটনা ভাবছে, কি হলো তার সাথে। তে কিছুতেই মন থেকে ঘটনাটা মুছে ফেলতে পারছে না, বারবার ভাবাচ্ছে তাকে। সেই অদ্ভুত অনুভূতি, হার্টবিটটা হঠাৎ করে বেড়ে যাওয়া, সবকিছু এলোমেলো লাগছে তার। হঠাৎ কাইয়ে ডাকে তে চমকে উঠল। কি রে তে, কি হয়েছে তোর? না না, কিছু না। তোকে দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে বল? বললাম তো কিছু হয়নি আমার। সর, আমি হোস্টেলে যাব। আচ্ছা, আমি তোকে পৌঁছে দিই। না, আমি একাই যেতে পারবো। আরে চল না, পৌঁছে দিই। বললাম তো না, কথা বুঝিস না নাকি? সরি দোস্ত, ভুল হয়ে গেছে। কাইয়ের মনটা খারাপ হয়ে যায়। আসলে তেকে সে মনে মনে পছন্দ করে, কিন্তু সাহস করে বলতে পারে না যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। অন্যদিকে জাংকুক শাওয়ারের নিচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তেইহুংয়ের সাথে লাইব্রেরিতে ঘটা ঘটনা নিয়ে ভাবছে সে। এটা কি করে হলো? কি করে সম্ভব এটা? ওকে দেখে আমার এমন ফিলিংস হলো কেন? কোনোদিন তো কারোর প্রতি এমন হয়নি। তারপর সেই ঠোঁটের স্পর্শ, তের চেয়ে 1000 গুণ সুন্দরী মেয়ের সাথে সে মেলামেশা করেছে। তবে তেকে দেখে কেন এমনটা হলো? তের মতো
একটা মিডল ক্লাস মেয়ের প্রতি জিওন জাংকুকের এমন ফিলিংস জাস্ট ইম্পসিবল। জাংকুক আরো কিছুক্ষণ শাওয়ারের নিচে থেকে বেরিয়ে পড়লো। তার এখন এক কাপ কড়া কফির খুব প্রয়োজন। সে কাজের লোককে ব্যালকনিতে কফি দিয়ে আসতে বলল। তে হোস্টেলে ফিরে লম্বা একটা শাওয়ার নিয়ে এক কাপ চা বানিয়ে ছাদে নিয়ে চলে গেল। এখন তার প্রকৃতির শীতল পরশ খুব প্রয়োজন। তার মনটাকে যে ঠান্ডা করতে হবে। তে ছাদে উঠে ছাদে একটা লাগানো দোলনাতে বসলো। তার ঠিক সামনে খুব রাজকীয় একটা মহল রয়েছে। কখনো কাউকে দেখা যায় না সহজে ওই বাড়িতে। তে খুব দেখার শখ করে এত সুন্দর মহল আছে, কিন্তু সে এখানে থাকে না। হঠাৎ তের চোখ পড়লো ওই মহলের ব্যালকনিতে। তে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ওই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ভার্সিটির নিউ কেমিস্ট্রি স্যার। তে অবাক হয়ে ভাবতে লাগলো ভাগ্যের কি লীলা খেলা। যার থেকে পালাতে চাইছে সেই বারবার সামনে চলে আসছে তেইহুনের। তে নিজের মনকে বোঝাচ্ছে এইসব সম্ভব না। তে তুই মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, আর উনি কোটিপতি বাবার একমাত্র ছেলে। এইসব স্বপ্ন দেখতে নেই। জাংকুক তেকে খেয়াল করেনি। সে নিজেকে শান্ত করতে ব্যস্ত। পরদিন ভার্সিটি গিয়ে তে সোজা ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে পড়তে শুরু করলো। কারোর সাথে কোনো কথা বললো না। তের মনটা খুব খারাপ। সবাই এই বিষয়টা খেয়াল করলো। একটু পর কাইও আসলো। ও একবার তের দিকে তাকিয়ে চুপচাপ বসে পড়লো। ক্লাস শুরু হলো। জাংকুক খেয়াল করলো তের আজ মনটা কেমন খারাপ। তে আজকে মনোযোগী ছিল ক্লাসে, কিন্তু একবারও জাংকুকের চোখের দিকে তাকায়নি। বিষয়টা জাংকুকের ইগোতে লাগে। তার মতো সুদর্শন পুরুষের দিকে মেয়েরা না তাকিয়ে থাকতে পারে না। সেখানে তে তাকাচ্ছে না। জাংকুকের বেশ রাগ হয়। সে তেকে বেশ কঠিন একটা প্রশ্ন করে, কিন্তু তে উত্তর দিতে পারে না। তাই শাস্তি হিসাবে ছুটির পর তাকে নিজের অফিস কক্ষে আসতে বলে জাংকুক। ছুটির পর তে জাংকুকের অফিসের সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢোকার সাহস হচ্ছে না তার, তবুও সাহস সঞ্চয় করে সে ভেতরে ঢোকে। তেকে ভেতরে আসতে দেখে জাংকুক দাঁড়িয়ে পড়ে চেয়ার ছেড়ে। তে তার কাছে কাঁপা কাঁপা ঠোঁটে মাফ চাইতে থাকে। স্যার, আর এমনটা হবে না। আরো ভালো করে পড়বো আর ক্লাসে মনোযোগ দেব। প্লিজ স্যার, এইবারের মতো মাফ করে দিন। জাংকুক ধীরে ধীরে তের খুব কাছে চলে আসে। তের কাঁপা ঠোঁট দুটো তাকে চুম্বকের মতো টানছে। তের গালে হাত রেখে চোখ দিয়ে গড়িয়ে পড়া পানিটা জাংকুক ঠোঁট দিয়ে শুষে নেয়। তে তো জমে বরফ হয়ে গেছে। কি করবে বুঝতে পারছে না। হঠাৎ করে কারোর পায়ের শব্দ পেয়ে জাংকুক সরে গিয়ে নিচে চেয়ারে গিয়ে বসে। তে সেখানেই দাঁড়িয়ে আছে এখনো। হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দ শোনা যায়। জাংকুক ওতে দরজার দিকে তাকায়। দরজায় কাই দাঁড়িয়ে আছে কিছু কাগজ হাতে নিয়ে। কাইকে দেখে তে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মে আই কামিং স্যার? ইয়েস, কাম। স্যার, এই কাগজগুলো প্রিন্সিপাল স্যার আপনাকে দিতে বলেছে। কোথায় রাখবো স্যার এগুলো? হ্যাঁ, এখানে রেখে দাও। ওকে স্যার। ওকে মিস, আপনিও যেতে পারেন। নেক্সট টাইম যেন এমনটা না হয়, হলে কিন্তু কঠিন শাস্তি পাবে। জি স্যার, আর এমনটা হবে না। বলেই কাইয়ের সাথে সে বেরিয়ে আসে আর কাইয়ের পাশাপাশি হাঁটতে শুরু করে। কাইয়ের মুখটা চুপসে আছে, কোনো কথা বলল না তের সাথে। তে বুঝতে পারলো কালকের বাজে ব্যবহারের জন্যই আপসেট হয়ে আছে কাই। তের নিজের উপরই রাগ হলো, কেন সে কাইয়ের সাথে এমন ব্যবহার করলো। কাই তের খুব ভালো বন্ধু। তে ভাবতেও পারেনি কাইয়ের মতো এত বড় লোকের ছেলে তার ভালো বন্ধু হবে। আর এমন একজন বন্ধুর মনে সে কষ্ট দিল। তে কি করবে ভেবে পায় না। সে চুপচাপ কাইয়ের সাথে পুকুর পাড়ে চলে আসে, যেখানে তার বন্ধুরা সবাই ছিল। বন্ধুদের কাছে যেতেই তেকে লিসা কাছে ডাকে। তারপর একটু দূরে গিয়ে জিজ্ঞাসা করে, কাইয়ের সাথে তোর কি ঝগড়া হয়েছে নাকি? আসলে বন্ধু, কালকে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি, তাই মনে হয় মন খারাপ করেছে। এখন কি করি বলতো? শালি, কি যে করিস না। রাগ উঠেছিল কেন? আবার কি হয়েছিল? আসলে কালকে লিসাকে সবটা কথাই বললো তে। এটা তো দেখছি সুবিধাই না। দূরে দূরে থাকিস ওই লোকের থেকে। ওই স্যারের ব্যাপার নিয়ে পরে ভাবছি। আগে যা, কাইয়ের কাছে গিয়ে সরি বল। বেচারা কারোর সাথে সকাল থেকে কথা বলছে না। ওকে, যাচ্ছি। এই কাইয়ের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। লিসা একটা দীর্ঘশ্বাস ফেললো। কাই যে তেকে ভালোবাসে এটা তে ছাড়া সবাই জানে, কিন্তু কাই বলেছে তেকে না বলতে। পরে তের সাথে ওর বন্ধুত্ব নষ্ট হয়ে গেলে আরো খারাপ হবে, তাই কেউ কিছু বলে না তাকে। তে কাইয়ের কাছে আসে। কাই সবার থেকে দূরে গিয়ে বসে আছে পুকুরের একদম কাছে, আর পুকুরে ঢিল ছুটছে। তে নিঃশব্দে কাইয়ের কাছে গিয়ে বসে। কাইকে কাঁধে হাত দিয়ে ডাকে। কাই ওর দিকে তাকালে সে বাচ্চাদের মতো মুখ করে বলে সরি। কাই মনে মনে ভাবতে থাকে, এই কিউট ইনোসেন্ট ফেস করে ওকে সরি বলে কিভাবে পারবে রাগ ধরে রাখতে? এই মেয়েটা তো প্রতিদিন তাকে পাগল করে দেয়। এভাবে তাকালে তো নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে কাইয়ের জন্য। সরি দোস্ত, আর এমন হবে না। আর তোর সাথে বাজে বিহেভ করব না, প্লিজ। এই যে কান ধরছি। তের চোখ টলমল করে এলো। এখনই বৃষ্টির ধারা গড়িয়ে পড়বে। কাই ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে। তের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে।
তুই কান্না করিস কেন বোকা মেয়ে একটা? তুই আমাকে বকেছিস, কই আমি তো কাঁদলাম না। এখন আবার এসে সরে চাইছিস, তাও নিজেই কাঁদছিস। রেগে গিয়েছিলাম তো, রাগলে কি করি নিজেই বুঝি না। হয়েছে, আর কাঁদা লাগবে না, মাফ করে দিয়েছি আমি। যা, কাঁদবি না খবরদার, পেটেই লাগে তোকে কাঁদলে। নরমালি তাও কোনো রকম মানুষের মতো লাগে। বজ্জাত কুত্তা, তুই পেতনির জামাই, তোর বউ পেতনি হারামি। কথা বলবি না তুই আমার সাথে, যা দূরে যা, নইলে কিন্তু এই পচা পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেবো। বজ্জাত পোলা। তে কাইকে কিল খুশি যা পারছে দিচ্ছে, আর কাই হাসছে। ওদের কাণ্ড দেখে সবাই দূর থেকেই হাসছে। ওদের দিকে যে আরো একজোড়া চোখ তাকিয়ে আছে, ওরা কেউই সেটা বোঝেনি। পুকুর ধারটা টিচারদের অফিসের একদমই সামনে। জাঙ্কুক জানালা দিয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক কফির কাপে চুমুক দিয়ে ঠোঁটে রহস্যময়ী হাসি দিয়ে বলল, দেখি এই হাসি খুশি জীবনে আর কতদিন হাসতে পারো তোমরা। খেলা তো সবে শুরু, আস্তে আস্তে কি হয় দেখা যাবে। ঘর কাঁপিয়ে হেসে উঠল জাঙ্কুক। তাই বাসায় এসে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে, কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। তার মনটা ভীষণ খারাপ। যদিও তের সাথে সবকিছু ঠিক হয়ে গেছে, তবুও তার মনটা খারাপ অন্য কারণে। কাউকে বুঝতে না দিলেও জাঙ্কুক আর তের অফিস রুমের ঘটনাটা সে দেখে ফেলেছে। যদিও সে জানে এতে তের কোনো দোষ নেই, সে যে দেখেছে সেটা কাউকে বুঝতে দেয়নি। সে ভাবছে সে কি খুব দেরি করে ফেললো, এ কি অন্য কারোর হয়ে যাবে, তে কি তার হবে না। কাইয়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। ভীষণ কষ্ট হচ্ছে তার, মনে হচ্ছে তার বুকের ভেতর কেউ পাথর রেখে দিয়েছে। তে বাসায় এসে গোসল করে ঘুমিয়ে পড়েছিল। আজানের শব্দে ঘুম ভাঙলো তার। এখন অনেকটা ফ্রেশ লাগছে তার। 2 দিন ধরে যে কি সব হচ্ছে তার সাথে, খুবই বিরক্ত সে। তার কাছে সবকিছুই অসহ্য লাগছে, আর কিচ্ছু ভাবতে পারছে না সে। এই অনুভূতি তে আর ফিল করতে চায় না। সেই মানুষটাকে নিয়ে সে আর ভাবতে চায় না। সে স্বাভাবিক থাকতে চায়। নামাজ পড়ে 1 কাপ কফি হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায়। আজ আর ছাদে যেতে ইচ্ছা করছে না। জাঙ্কুক শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভাবছে, কেন তেকেই তার ভালো লাগলো, কেন ওকে দেখলেই আমার ঠোঁটের কোণে মনের অজান্তেই হাসির রেখা ফুটে ওঠে। এই ব্যাপারটাই চরম বিরক্ত সে, সাথে বিস্মিত। এমন তো হয়নি কখনো তার সাথে, তাহলে এখন কেন? তে, তোমার মধ্যে কি আছে যা আমাকে পাগল করে তোলে? মেয়েদের সহ্য হয় না আমার, কিন্তু তোমায় কেন এত ভালো লাগে আমার? কি এমন নেশা আছে তোমার মাঝেতে? তোমার সাহস, তোমার রাগ, তোমার সবকিছু কেমন পাগল করে দিচ্ছে আমায়। এই জীবন জাঙ্কুক তোমার কাছে গেলেই তার নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। কেন এমন হয় তে, কেন? জীবন জাঙ্কুক যখন যা চাই তখন তাই করে ছাড়ে। তোমাকে আমার হতেই হবে তে, আমি তোমাকে আমার করেই ছাড়বো। তুমি শুধু আমার হবে। আমার মনের 4 দেওয়ালের মাঝে তোমাকে আমি আটকে রাখবো, যেখান থেকে তুমি চাইলেও কখনো বের হতে পারবে না। মনের কারাগারে তোমাকে আমি বন্দি করে রাখবো। আজ শুক্রবার, ভার্সিটি বন্ধ। সবাই মিলে আজকে তের হোস্টেলে আসবে। আসলে এটা কোনো হোস্টেল না, একটা ফ্ল্যাটই বলতে গেলে। তেকে এই বাসাটা ওরা সবাই মিলেই খুঁজে দিয়েছে। বাড়িওয়ালা আন্টি কাইয়ের পরিচিত, তাই তের থাকতে কোনো সমস্যা হয় না। আজকে ওরা সবাই তের বাসায় সারাদিন থাকবে, রান্না করবে, রাতে আড্ডা দেবে। সেভাবে প্রস্তুত হয়ে এসেছে। আজ এখানেই থাকবে ওরা, তারপর এখান থেকেই কলেজে যাবে সবাই একসাথে। সকাল 10টার দিকে সুগার কাই মিলে বাজার করে আনলো, আর ওরা 3 মেয়ে মিলে বিরিয়ানি রান্না করলো। দুপুরের খাওয়া দাওয়া শেষ হতে হতে 3টা বেজে গেল। সবাই কিছুক্ষণ বিশ্রাম নিল। বিকালে ওরা ঠিক করলো সামনের পার্কটায় গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসবে। সবাই উঠে পড়লো পার্কে যাওয়ার জন্য। পার্কে এসে সবাই যে যার মতো এনজয় করছে। তে প্রকৃতির ফুরফুরে হাওয়াটা উপভোগ করছে দাঁড়িয়ে। কাই তার দিক থেকে চোখ ফেরাতে পারছে না। কাই তো তের এইরকম রূপ দেখেই পাগল হয়ে গেছে প্রায়। হঠাৎ করে জেনি চেঁচিয়ে উঠে বলে, দোস্ত দেখ, ওটা আমাদের নিউ কেমিস্ট্রি স্যার না? জেনির কথা শুনে সবাই সেদিকে তাকায়। হ্যাঁ তাই তো, এটা তো স্যারই। ততক্ষণে জাঙ্কুক ওদের সামনে এসে পড়েছে। জাঙ্কুককে দেখে সুগা বলল, গুড ইভিনিং স্যার। হ্যাঁ গুড ইভিনিং, তোমরা এখানে কি করছো? আমায় ফলো করে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো নাকি? জাঙ্কুক আর চোখে তেকে দেখে নিল, আর মনে মনে বলল, বেশ দেখতে লাগছে তোমায় তে, তোমার খোলা চুল তো আমায় পাগল করে দেবে। না স্যার, আমরা তো তের বাসায় এসেছি। ওই যে বাড়িটা দেখছেন, ওটাই তো তের বাসা। আপনিও বুঝি এখানেই থাকেন? কথাটা অনেক উত্তেজিত হয়ে বলল জেনি। এখানেই থাকি। জাঙ্কুক মনে মনে ভাবছে, বাহ, বেশ ভালোই হলো দেখি, আমার বাড়ির সামনেই তুমি থাকো। তাহলে তো রোজ তোমায় দেখতে পারবো তে। তের ইচ্ছা করছে জেনিকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিতে। এই মেয়ে এত বকবক করে কেন? উফ, ভাল লাগে না।
এই রাক্ষসটা না জানি আবার কি করে। তে অন্যদিকে তাকিয়ে আছে, একবারও জাঙ্কুকের দিকে তাকায়নি। ওকে স্যার, তাহলে আমরা আসি, অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা বাসায় যাও। তে হাফ ছেড়ে বাঁচলো। এতক্ষণ মনে হয় তার দমটা বন্ধ হয়ে আসছিল। তের বাসার উদ্দেশ্যে সবাই হাঁটা শুরু করলো। জাঙ্কুক একই ভাবে যে আছে তের যাওয়ার পানে। তোমার এই ঘন কালো রেশমের মতো কেস যে আমায় পাগল করে দিচ্ছে। আমার বুকের ভেতর যে তোলপাড় হচ্ছে, তুমি কি বুঝতে পারছো না তে? জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে তার বাড়ির পথে হাঁটা ধরলো। অন্যদিকে তের বাসাতে তারা সবাই মিলে ট্রুথ অর ডেয়ার খেলছিল। তে ডেয়ার চুজ করেছিল। সবাই তাকে একটা গান গাইতে বলল। সে একটা সুন্দর গান গাওয়া শুরু করলো। গান গাইতে গাইতে তের চোখ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা জল। তের গলার দুঃখী ভাব সবাই টের পেল। সবাই বুঝতে পারলো তের কোনো এক অজানা কারণে মনটা ভীষণ খারাপ। ভার্সিটিতে পুকুরের সামনে বসে আছে তে, পাথর নিয়ে পুকুরে ঢিল ছুড়ছে। ওর ঠিক পেছনেই গাছের নিচে বসে আছে সবাই। সবার খুবই টেনশন হচ্ছে তেকে নিয়ে। হঠাৎ করে এমন কি হলো মেয়েটার? কাল গান গাওয়ার পর সবাই খেলা শুরু করলেও তে চুপচাপ বসেছিল বলে ওরা খেলা বন্ধ করে দিয়ে ঘরে শুয়ে পড়েছিল। তে কারোর সাথে কথাও বলছে না সকাল থেকে। ক্লাসের ঘন্টা পড়ে গেল, কিন্তু তের কোনো খবর নেই। লিসা উপায় না পেয়ে তেকে ডাকতে লাগলো। তে কিছু না বলে চুপচাপ ব্যাগ নিয়ে উঠে হাঁটতে শুরু করে দিয়েছে। ক্লাসে জাঙ্কুক খেয়াল করলো তের মনটা বিষণ্ণতায় ছেয়ে আছে। তেকে এত অমনোযোগী কখনো দেখেনি জাঙ্কুক, তাই সে আজকে তেকে কিছুই বলল না। সে খেয়াল করলো তে এক মনে পেটের দিকে তাকিয়ে আছে। তের এমন চুপচাপ থাকা কিছুতেই সহ্য হচ্ছে না জাঙ্কুকের। জাঙ্কুকের বুকের ভেতর কোথাও একটা চিনচিনিয়ে ব্যথা অনুভব করছে সে। ক্লাস শেষ হয়ে গেল, আজ একটাই ক্লাস ছিল। সবাই বেরিয়ে গেল একে একে। তে সেভাবেই বসে আছে। তে বাসায় যাবি না? ক্লাস তো শেষ। তে একবার লিসার মুখের দিকে তাকালো আর ব্যাগ গোছাতে শুরু করলো। ব্যাগ গুছিয়ে তে হেঁটে চলেছে অজানা পথে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। আজ মায়ের কথা ভীষণ মনে পড়ছে। মাকে তার ভীষণ অপরাধী মনে হচ্ছে। কেন আমায় ছেড়ে চলে গেলে মা? আমার যে খুব কষ্ট হয়, আমি কাউকে বলতে পারি না আমার কষ্টের কথা। তুমি আমায় একা করে কেন চলে গেলে? তের চোখ ভিজে উঠেছে, সবকিছু ঝাপসা হয়ে আসছে তার। চোখের পানি মুছে ফেলল সে। মাথা নিচু করে সে হেঁটেই যাচ্ছে। সামনে কি হচ্ছে তার কোনো খেয়াল নেই। তে মাঝ রাস্তায় এসে পড়েছে হাঁটতে হাঁটতে। হঠাৎ তার সামনে একটি গাড়ি এসে পড়ে। তে ভাবতে লাগলো এই বুঝি তার মায়ের কাছে চলে যাবে এখনই। হঠাৎ ঝড়ের গতিতে কেউ তাকে টান দিয়ে রাস্তার ধারে নিয়ে আসলো। তে চোখ পিটপিট করে তাকালো। জাঙ্কুক তের দুই বাহু ঝাঁকিয়ে ধরে বলল, মাথা কি খারাপ হয়ে গেছে তোমার? কি করছিলে রাস্তার মাঝখানে? এখনই তো কিছু একটা হয়ে যেত। তে কোনো রেসপন্স না পেয়ে জাঙ্কুক আরো রেগে গেল। কথা বলা ভুলে গেছো? কথা বলছো না কেন তে? আম্মুর কাছে যাব। সাথে সাথে জাঙ্কুকের গায়ে ঢলে পড়লো। জাঙ্কুক ওকে জাগাতে গিয়ে বুঝতে পারলো জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। জাঙ্কুক ভয় পেয়ে যায়। তেকে কোলে করে নিয়ে গাড়ির কাছে চলে যায়। তেকে সিটে বসে সে দ্রুত ড্রাইভ করে বাসায় চলে যায়। তেকে নিজের বাসায় নিয়ে আসে জাঙ্কুক। জাঙ্কুককে বাসায় প্রথম কোনো মেয়েকে নিয়ে আসতে দেখে সব কাজের লোকরা বুঝতে পারলো সে বিশেষ কেউ। জাঙ্কুক তেকে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। নিজের ঘরে এনে বিছানায় শুইয়ে দেয়। ডক্টরকে ফোন করে আসতে বলে। ডক্টর এসে বলে অনেকক্ষণ পানির নিচে থাকার কারণে নাকি জ্বর এসেছে। সে ওষুধ দিয়ে গেছে, ওষুধ খেলেই জ্বর ভালো হয়ে যাবে। যদি ঠিক না হয় তাকে আবারও ফোন দিতে বলে গেছেন। জাঙ্কুক তের হাতটা নিজের হাতের মাঝে নিয়ে বসে আছে। সে ভার্সিটি থেকে এসে ড্রেস চেঞ্জও করেনি তের চিন্তাতে। তের এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো কানের পেছনে গুজে দিল জাঙ্কুক। তের ঘুমন্ত মুখটা একদম নিষ্পাপ স্নিগ্ধ লাগছে। তোমায় কিভাবে বলবো তে, আমি যে তোমায় পাগলের মতো ভালোবাসি। বিষাক্ত প্রেম বলে যদি কিছু হয় তো আমি সেই নেশাতেই মত্ত হয়ে গেছি। তোমার আজ যদি কিছু হয়ে যেত, ভাবতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। তোমার কিছু হলে তো আমি পাগল হয়ে যাব তে। আর কি এমন হয়েছে যার জন্য তুমি অনেকক্ষণ পানিতে ভিজেছো? কেন এত মন খারাপ তোমার আজকে? কি এমন হয়েছে তে? রাত ৮টা। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে কাজ করতে বসেছে। সে কাজের ফাঁকে মাঝে মাঝে দেখে মুগ্ধ হয়ে দেখছে আর মুচকি হাসছে। জাঙ্কুক মনে মনে ভাবছে, আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি তে, তোমার মতো সাধারণ একটা মেয়ের প্রেমে আমি পাগল হয়ে যাব। তোমার মুখের ওই মিষ্টি হাসিও আমার কাছে নেশার মতো লাগে। আমার ভালোবাসা কি বুঝবে তুমি? আমি যদি আমার মনের কথা তোমায় বলি, তুমি কি আমায় ফিরিয়ে দেবে তে? তুমি কি আমার প্রতি কিছুই অনুভব করো না? জাঙ্কুকের এসব ভাবনার মাঝে হঠাৎ করে তের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে নিজেকে রাজপ্রাসাদের মতো একটি ঘরে আবিষ্কার করে। তে বুঝতে পারছে না এটা কার ঘর। জাঙ্কুক তের কাছে এগিয়ে গেল। জাঙ্কুককে দেখে তে ভয় পেয়ে যায়। তোমার জ্বর কি কমেছে তে? এখন কেমন লাগছে তোমার? তোমার কি খুব বেশি খারাপ লাগছে? আমি কোথায়? আমাকে কোথায় আটকে রেখেছেন? আমি বাসায় যাব, প্লিজ আমায় যেতে দিন। আমি তোমায় কিচ্ছু করবো না তে, তুমি ভয় পেও না।
তে এবার জাঙ্কুকের চোখের দিকে চোখ তুলে তাকালো। চোখের মধ্যে যেন কত অজানা কথা, চোখ দুটো যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে, বিশ্বাসের একটি স্থান খুঁজছে যেখানে সে তার মনটাকে উজাড় করে দেবে। তা দেখে তে চোখ দুটো ছলছল করে ওঠে। তে তোমার কিছু লাগবে? আমি তোমায় এনে দিচ্ছি, বলো। তুমি বলো কি লাগবে, আমি এক্ষুনি এনে দেবো তোমায়। তাহলে আমায় আম্মুর কাছে রেখে আসুন, আমার আম্মুকে আমার কাছে এনে দিন না। তোমার আম্মু কোথায় থাকে আমায় বলো, আমি এক্ষুনি তোমাকে নিয়ে যাচ্ছি। আমার আম্মু আকাশে তারা হয়ে গেছে স্যার, আপনি আমার আম্মুকে এনে দিতে পারবেন না, কেউ এনে দিতে পারবে না আম্মুকে। জাঙ্কুক কি বলবে ভেবে পাচ্ছে না। জাঙ্কুক তের পাশে বিছানায় বসলো, তার মাথায় হাত দিয়ে দেখলো জ্বরটা অনেকটা কমেছে। জাঙ্কুকের স্পর্শ পেয়ে তে কেঁপে উঠলো। তা দেখে জাঙ্কুক হাসলো। তে তুমি কি কোথাও যেতে চাও বা কিছু খেতে চাও? তে ইশারায় না বোঝালো। আচ্ছা কি করলে তোমার ভালো লাগবে তে, মন ভালো হয়ে যাবে এমন কিছু? বৃষ্টি, বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। তুমি কাল অনেকক্ষণ পানিতে ভিজেছো, তোমার গায়ে জ্বর, বৃষ্টিতে ভেজা যাবে না, অন্য কিছু বলো। তাহলে আমি বাসায় যাব, আমাকে বাসায় যেতে দিন। আচ্ছা ঠিক আছে, তার আগে ওষুধ খেয়ে নাও, তারপর বাসায় যাব। যাও আগে ফ্রেশ হয়ে এসো। তে চুপচাপ ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ছাড়লো। জাঙ্কুক বুঝতে পারলো তের আজকে মায়ের কথা খুব মনে পড়ছে, তাই মন খারাপ। আজকে অনেক বড় ক্ষতি হয়ে যেত যদি জাঙ্কুক তের পিছু না নিত, হয়তো সে তার তেকে হারিয়ে ফেলতো। মেয়েটা এত কেয়ারলেস কেন জাঙ্কুক ভেবে পায় না। আর একটু দেরি হলে তের কি হতো ভেবে শরীরে কাটা দিচ্ছে জাঙ্কুকের। তে ফ্রেশ হয়ে বাইরে এলো। তেকে জাঙ্কুক নিচে নিয়ে গেল, তেকে চেয়ার টেনে বসিয়ে দিল। তে চুপচাপ বসে পড়লো। জাঙ্কুক তেকে স্যুপ বেড়ে দিল, নিজেও খেতে শুরু করলো। কিছুক্ষণ পর জাঙ্কুক খেয়াল করলো তে খাচ্ছে না। খাচ্ছ না কেন তে, অন্য কিছু খাবে? না আমার খেতে ইচ্ছা করছে না। জাঙ্কুক বাধ্য হয়ে তেকে খাইয়ে দিতে লাগলো। তে অবাক চোখে দেখতে লাগলো জাঙ্কুককে। জাঙ্কুকের চোখগুলো খুবই সুন্দর, ঘন বড় বড় পাপড়ি, কি সুন্দর দুধে আলতা গায়ের রং, কোনো হিরো এর কাছে ফেল। হঠাৎ জাঙ্কুকের সাথে চোখাচোখি হয় তে বেশ লজ্জা পায় আর সাথে সাথে চোখ সরিয়ে নেয়। তের খাওয়া শেষ হলে জাঙ্কুক তেকে বাসায় এগিয়ে দিতে চায়। তে আর জাঙ্কুক পাশাপাশি হাঁটছে, ভয়ঙ্কর নীরবতা তাদের মধ্যে। হঠাৎ এই নীরবতা ভেঙে জাঙ্কুক বলল, তে ওই সামনের পার্কটায় যাবে, কি সুন্দর বাতাস বইছে না বাইরে, তোমার গায়ে লাগলে ভালো লাগবে। তে কিছুই বলল না। জাঙ্কুক তের হাতটা নিজের হাতের মাঝে নিয়ে হাঁটতে শুরু করলো। তের শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। জাঙ্কুকের মুখে মিষ্টি হাসি, যাতে তে বারবার ঘায়েল হচ্ছে। পার্কের হলদে বাতিতে জাঙ্কুকের মুখটা কি মায়াবী না লাগছে। যেই মায়াতে তে আবদ্ধ হতে চায় না, সেই মায়াতে সে ডুবে যাচ্ছে। তে যে কি করবে তা ভেবেই পায় না। তার মন বলছে জাঙ্কুককে নিজের সাথে জড়াতে, কিন্তু মস্তিষ্ক বলছে তে এমন করাটা কিন্তু ঠিক হবে না। তোর আর জাঙ্কুকের মাঝে আকাশ পাতাল তফাৎ। ঠিক তখনই মন বলছে জাঙ্কুক যখন নির্দ্বিধায় তোর হাত ধরে তোর পাশে হেঁটে যাচ্ছে, তুই কেন পারবি না? তেও মুচকি হেসে জাঙ্কুকের পাশাপাশি হেঁটে চললো। এই মুহূর্তটা সে নষ্ট করতে চায় না, পরে যা হবে দেখা যাবে। জাঙ্কুক তেকে নিয়ে অনেকক্ষণ হাঁটলো, তারা নানা বিষয় নিয়ে কথাও বললো। তে আজ নতুন এক জাঙ্কুককে আবিষ্কার করলো। অনেক রাত হয়ে গেছে ভেবে তেকে বাসার নিচে দিয়ে আসলো জাঙ্কুক। তে উপরে উঠে যাওয়ার পর সেও বাসায় চলে গেল। তের সাথে এতটা সময় সে যে থাকতে পারবে কখনোই ভাবতে পারেনি। জাঙ্কুক ভাবছে সে ঘুমাতে পারবে কিনা, আর তার মনের কথাটা তেকে খুব জলদি জানাতে হবে। ভোর 6টা বেজে গেছে। জানালার পর্দা ভেদ করে মুখের ওপর সূর্যের মিষ্টি রোদ এসে পড়ছে। তের ঘুমটা ভেঙে গেল। তে বুঝতে পারলো তার জ্বরটা একটু কমে গেছে, শরীরটা একটু দুর্বল লাগছে শুধু। তে ফ্রেশ হয়ে নিজের জন্য একটা চা বানিয়ে নিল। চা নিয়ে ছাদে চলে গেল। তের বাসার ছাদটা বেশ ভালো লাগে তের কাছে। ছাদে একটা দোলনাও আছে যা তের সব থেকে বেশি প্রিয়। তে সেই দোলনাতে গিয়ে বসলো। আকাশটা হঠাৎ করে মেঘলা হয়ে গেছে, সুন্দর বাতাস বইছে। তে চা খেতে খেতেই উঠে দাঁড়ালো, ছাদে হাঁটা শুরু করলো আর ভাবছে আজকে ভার্সিটি যাবে না। জ্বর কমলেও তার আজকে যেতে ইচ্ছা করছে না। তের হঠাৎ করে জাঙ্কুকের বাসার দিকে নজর পড়লো। কাল রাতের কথা মনে পড়ে গেল। সে একটু মুচকি হাসলো আর মনে মনে বলল, যতটা বাজে ভেবেছিলাম ততটা বাজেও না। হঠাৎ মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করলো। এই বৃষ্টিকে উপেক্ষা করে তে কিছুতেই ঘরে যেতে পারবে না, না একদমই না। তের পক্ষে তা একদমই অসম্ভব। তের কোনো খেয়াল নেই তার গায়ে জ্বর আছে। বৃষ্টি প্রেমীরা কি কখনো বৃষ্টির ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে? জাঙ্কুক ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলো। হঠাৎ এই ঝুম বৃষ্টিতে খুবই বিরক্ত সে। আজ ভার্সিটি কিভাবে যাবে তাই ভাবছে সে। জাঙ্কুক হঠাৎ করে তের বাসার দিকে তাকাতেই প্রচন্ড রাগ উঠলো তার।
যেই মেয়ের কালকে জ্বরে গা পুড়ে যাচ্ছিল সেই মেয়ে এখন বৃষ্টিতে ভিজছে ধ্যান ধ্যান করে। এই মেয়ে কি পাগল নাকি? জাঙ্কুক দ্রুত বেরিয়ে পড়লো ছাতা নিয়ে তেদের বাসার উদ্দেশ্যে। ছাদের দরজার সামনে আসতেই মিষ্টি একটা কণ্ঠ ভেসে এলো কানে। জাঙ্কুক ঘোরের মধ্যে চলে গেল। তে গান গাইছে। সেই গানের সুর খুবই মিষ্টি, যা জাঙ্কুককে মাতাল করে দিতে এক্সপার্ট। জাঙ্কুক তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তেকে অসম্ভব স্নিগ্ধ আর স্বচ্ছ লাগছে, মনে হচ্ছে সদ্য ফোটা গোলাপ বৃষ্টিতে ভিজছে। তে লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে, কিছুটা ভিজে লেপ্টে আছে গলায়, কিছুটা গালে, কিছুটা পিঠে। জাঙ্কুক যে ছাদে এসেছে তের কোনো খেয়াল নেই সেদিকে। সে মগ্ন হয়ে বৃষ্টিতে ভিজছে আর গান গেয়ে বেড়াচ্ছে। তে নাচতে নাচতে জাঙ্কুকের সামনে এসে পড়ে। জাঙ্কুকেরও ভিজে একাকার অবস্থা। স্যার আপনি আর বলতে পারলো না তে। সে এখন অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। জাঙ্কুক তের মুখের ওপর পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিল। তের শরীরে বইতে শুরু করলো অদ্ভুত এক শিহরণ। জাঙ্কুক ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে আছে তের দিকে। তের দুই গালে হাত রেখেছে জাঙ্কুক। জাঙ্কুক তের কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়, তারপর ঘুরে দাঁড়ায়। তেকে উদ্দেশ্য করে বলে, বৃষ্টিতে ভিজবে না, জ্বর এখনো ঠিক হয়নি, বাসায় গিয়ে গরম কিছু খেয়ে নাও জলদি। আর এক সেকেন্ডও দাঁড়ায়নি জাঙ্কুক, জ্বর জলদি নেমে গেল নিচে। তে এখনো অবাক হয়েই দাঁড়িয়ে আছে। কি সব হচ্ছে তার সাথে? জাঙ্কুক কেন দুর্বল করে দিচ্ছে তেকে? তে কি জাঙ্কুককে প্রশ্রয় দিচ্ছে? তে কি উচিত জাঙ্কুককে বাধা দেওয়া? তে কিছুতেই এর জবাব খুঁজে পায় না। ভার্সিটির ক্লাস শেষ করে লিসা, জেনি, কাই আর সুগা এসেছে তের সাথে দেখা করতে। তে জানতো ওরা আসবে, তাই তে অবাক হয়নি, কারণ এমনটাই হয়ে আসছে। তে ভার্সিটি না গেলে সবাই চলে আসে তার বাসায়। কিন্তু আজকে পরিবেশটা ভিন্ন, সবাই গম্ভীর এবং চিন্তিত মুখে তেকে ঘিরে বসেছে। সবার মুখে সিরিয়াস ভাব। তে নিজেকে ক্রিমিনাল মনে হচ্ছে, তার বন্ধুদেরকে পুলিশ। তে হাসার চেষ্টা করে বলল, তোরা কিছু খাবে? তোরা বস, আমি এক্ষুনি নিয়ে আসছি। তেকে যেতে না দিয়ে কাই বসিয়ে দিল তাকে। কি সমস্যা তোদের? এমন চুপচাপ বসে থাকতে এসেছিস? চুপ করেই থাকতে হলে আমার বাসা থেকে যা। সমস্যা তো তোর তে। তোর কি হয়েছিল কালকে? কেমন চুপ করেছিলিস? ভাগ্য ভালো কাল স্যার তোকে কিছু বলেনি, নইলে যে কি হতো। তে চুপ করে রইল। তখনই সুগা বলে উঠলো, কি রে বল, কি হয়েছিল? আম্মুর কথা মনে পড়ছিল। এটুকু বলেই তে বারান্দায় চলে গেল। সে চাইছে না কেউ তার চোখের জল দেখুক। সবাই বুঝলো এবার তের মন খারাপের কারণ কি। লিসা উঠে তের কাছে গেল, তেকে জড়িয়ে ধরে বলল, কান্না করছিস? লুকানোর কি আছে? কান্না পেলে কেঁদে দিবি, তাহলে মন হালকা হবে। তোর মন খারাপ হলে আমাদেরকে বলবি না কেন? তাহলে তো আমরাই তোর মনটা ভালো করে দিতাম। পেতনি, জানিস কত চিন্তায় ছিলাম আমরা। তে লিসার কথা শুনে হেসে ফেললো। চল ঘরে চল। ওরা সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিয়ে একসাথে খাওয়া দাওয়া করে ঘরে চলে গেল। রাত 10টা বেজে গেছে। জাঙ্কুক কিছুতেই কাজে মন বসাতে পারছে না। বারবার তার তের কথাই মনে পড়ছে। কিছুতেই তের চিন্তা মাথা থেকে বের করতে পারছে না। সে সন্ধ্যা 6টা থেকে কাজ করতে বসেছে, কিন্তু কিছুই শেষ হয়নি। নিজের উপর চরম বিরক্ত সে। কেন বারবার না চাইতেও তের কথা মনে পড়ছে তার। সকালের ঘটনাটাই তার মনে পড়ছে বারবার। জাঙ্কুক আর কিছু না ভেবে ঘর থেকে বেরিয়ে গেল। তে রাতের খাবার খেয়ে সবকিছু গুছিয়ে মাত্রই ঘরে আসলো। পড়া আরো কিছুটা বাকি আছে, আর 2 মাস পর সেমিস্টার ফাইনাল এক্সাম। সে কারণেই পড়াশোনার এত চাপ। তে পড়তে বসে গেল, হঠাৎই ফোনটা বেজে উঠলো। তে ফোনটা বাজাতে চরম বিরক্ত। কেন অসময়ে সবাই আমার কথা মনে করে? দেখলো আননোন নাম্বার। প্রথমে ভাবলো ফোনটা ধরবে না, তারপর কি একটা ভেবে ফোনটা ধরলো। ফোনের ওপাশের ব্যক্তির কথা শুনে তে অবাক। কি বলবে কিছুই বুঝতে পারছে না, মুখের ভাষা হারিয়ে ফেলেছে। জাঙ্কুক ফোন করেছে তাকে, দ্রুত নিচে যেতে বলল। তে ফোনটা রেখে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। সে জানে না জাঙ্কুকের কথা সে এত চট জলদি কেন শুনলো। তে আসতেই জাঙ্কুক তের কাছে এগিয়ে গেল। তে, আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি। তে স্তব্ধ হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না। তার হাত পা কাঁপছে। সে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারেনি। দ্রুত পায়ে নিজের বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। পেছন থেকে জাঙ্কুকের ডাক শোনা গেলেও তে থামলো না। তে চলে গেলে জাঙ্কুক সেখানেই দাঁড়িয়ে রইল। ও বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। তে সারা রাত ঘুমাতে পারেনি। সকাল হতেই ভার্সিটি চলে আসে। সবাই আসলে তে বলল, কাল রাতে স্যার আমাকে বলেছে সে আমাকে ভালোবাসে, আর আমার মনে হয় আমিও স্যারকে ভালোবাসি। মানেটা কি? কিভাবে হলো এসব? তে সবাইকে সবটা খুলে বলল। কাই কি বলবে
বুঝতে পারছে না, তবে সে এতটুকু জানে তের খুশিতেই তার খুশি। সে চায় তে খুশি থাক। তের জন্য সবাই খুশি হলেও কাইয়ের জন্য সবার মনটা বড্ড খারাপ। সবার মন খারাপের মাঝেও কাই বলে উঠলো, তুই ট্রিট দিবি কবে? বড় একটা ট্রিট চাই কিন্তু, না হলে কিন্তু চলবে না তে। আচ্ছা আচ্ছা দেবো। সবাই বুঝতে পারে কাইদের মনটা ভালো করতেই এই কথাগুলো বলছে। ক্লাসের বেল পড়ে গেল, ওরা সবাই ক্লাস করতে চলে যায়। ক্লাসে তে একবারও জাঙ্কুকের দিকে তাকায়নি। জাঙ্কুকের মনটা খারাপ হয়ে গেল। সে চাইছে যে করেই হোক তেকে সে রাজি করাবে। ক্লাস শেষ হওয়ার পর তেরা পুকুরের দিকে যাচ্ছিল। হঠাৎ করে কোথায় থেকে জাঙ্কুক এসে তের সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। তে কিছুটা ভয় পেয়ে গেল, এতক্ষণে ভিড় জমে গেছে চারিদিকে। ভার্সিটির ক্রাশ হাঁটু গেড়ে কাউকে প্রপোজ করছে। তে আমি জানি না কিভাবে মনের কথা বলতে হয়, এসবে আমি এত এক্সপার্টও নই। কি বলবো তাও জানি না। উইল ইউ ম্যারি মি তে? আই লাভ ইউ তে। তের চোখ দিয়ে পানি পড়ছে, ও কি বলবে বুঝতে পারছে না। সবাই মিলে তাকে হ্যাঁ বলতে বলছে। তুমি যতক্ষণ না জবাব দেবে আমি কিন্তু এভাবেই থাকবো। তে ইশারায় বোঝালো সে রাজি। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে তার বাহু প্রসারিত করলো। তে ছুটে এসে ঝাঁপিয়ে পড়লো তার বুকে। সবাই হাততালি দিতে লাগলো। আমিও আপনাকে অনেক ভালোবাসি স্যার, আমার কিন্তু কেউ নেই, আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? তোমার হাত ধরেছি তোমাকে ছাড়ার জন্য নয়, সারা জীবন তোমার হাত ধরে চলার জন্য।